নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শ্রী অমিয়া চৌধুরীর লেখা গল্প অনাদৃতা। তাহলে শুরু করি। গল্পের নাম অনাদৃতা। মালতীর পালকি যখন প্রকাণ্ড লালবাড়ির সম্মুখে আসিয়া থামিল, তখন হেমন্তের বেলা অবসান প্রায়। পালকি করে এলে নাকি? বলিতে বলিতে গৃহিণী উমা প্রাঙ্গণে নামিয়া আসিলেন। মালতী পালকি হইতে বাহির হইয়া বড়জাকে প্রণাম করিল। পালকির খোলা দরজায় একখানি বালকের মুখ দেখা গেল। মালতী সেদিকে হাত বাড়াইয়া কহিল, আয়, নেমে আয়। উমা অপ্রসন্ন স্বরে কহিলেন, কে গা? আমার ভাই বর্দি। ভাইটিকে সঙ্গে করে এনেছ বুঝি? বাপরে, সৎ ভাইয়ের অত দরদ! অতি ক্রোধে উমা আর বেশি কহিতে পারিলেন না, দ্রুতপদে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইতিমধ্যে মেজবধূ আসিয়া কাছে দাঁড়াইয়াছিল। বড়জা চলিয়া যাইতেই সে ছেলেটিকে কাছে টানিয়া লইল। কহিল, মুখখানি তোর মতোই ছোট বউ, তবে কালো দেখছি। তোর সৎমা কালো ছিলেন বুঝি? হ্যাঁ। আচ্ছা, কি করি বলো তো মেজদি? কিসের কি? ও বর্দির এক কথা, চল ঘরে চল। মালতী বিষণ্ণ চিত্তে দ্বিতলে নিজের শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। মেজবউ তাহাকে বসিতে দিল না। কহিল, সন্ধে হয়ে গেছে, শিগগির মুখ হাত ধুয়ে আয়। তুই আসতে অত দেরি করলি কেন? শ্যামবাজার তো 10 দিনের পথ নয়। উনি মারা যেতেই এলে পারতিস। রইলাম এই 2 দিন। বাপের বাড়ি যাওয়া তো এই শেষ হলো। এতদিন বাপ ছিলেন না, তাও ছোট মা মার মতোই ভালোবাসতেন। জুড়োবার স্থান একটা ছিল। সে তো সত্যি কথাই। এদিকে ঠাকুরপো তো রেগে বসে আছে। কেন, রাগ কিসের? এতদিন গিয়ে বসে রইলি। যাকে, তোর ভাইটির নাম কি? বিজয় কুমার। এসো বিজয়, আমার সঙ্গে এসো, বলিয়া মেজবধূ বালককে টানিয়া লইল। মালতীর 2 ভাসুর, 2 জনেই উকিল। মালতীর স্বামী সত্যেন্দ্র মেডিকেল কলেজে পড়িতেছে। তাহারা ধনী বটে, কিন্তু বাড়িতে লোকের সংখ্যা অল্প। কারণ গৃহিণী উমা নিরাশ্রয় আত্মীয়বর্গ দ্বারা গৃহ পূর্ণ করার সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন। সুতরাং অনাথ বৈমাত্রেয় ভ্রাতাকে সঙ্গে আনিয়া মালতী যে অপরাধ করিল, তাহা উমার কাছে একান্ত অমার্জনীয় বলিয়া বোধ হইল। সেদিন রাত্রে সত্যেন্দ্র ঘরে ঢুকিয়াই কহিল, আবার এই আপদ জুটিয়ে আনলে কেন? প্রায় 15 দিন পরে স্বামী স্ত্রীর সাক্ষাৎ। এমন নীরস সম্ভাষণের জন্য মালতী একেবারেই প্রস্তুত ছিল না। সে নীরবে নতমুখে বসিয়া রহিল। সত্যেন্দ্র টেবিলের উপর ছড়ানো জিনিসপত্রগুলি নাড়িয়া চাড়িয়া কহিতে লাগিল, নিজে তো 1 পয়সা আজও উপার্জন করতে পারিনি, এর মধ্যে তোমাকে বিবাহ করেছি। এই তো বিষম সমস্যা, তার উপরে শালার অন্নবস্ত্রের ভারটাও যদি দাদার ওপরে চাপাতে হয়, তবে আর লজ্জার সীমা থাকে না। ওকে এনে কিন্তু ভালো করলে না। কোথায় রেখে আসতাম? কেন, তোমার কাকারা আছেন তো? তারা রাখতে চাইলেন না যে। আমরাই বুঝি রাখতে বাধ্য? কোন আইনে শুনি? মালতী চুপ করিয়া রহিল। সত্যেন্দ্র কহিল, কি? কি আর, নিরাশ্রয়কে একটু আশ্রয় দিতে আমরা পারবো না? আমরা তো অক্ষম নই। ভয়ানক দয়াবতী হয়ে উঠেছ যে। পরের ঘাড়ে বোঝা চাপিয়ে সবাই দয়ার প্রচার করতে পারে, কিন্তু এ যে কত বড় অন্যায়। থাকবে। কোথায় সে বিজয় কুমার? সে পিসিমার ঘরে কম্বলে শুয়েছে। সত্যেন্দ্র শয্যায় শুইয়া পড়িয়া গায়ের কাপড়টা টানিয়া লইতে লইতে অস্ফুট কণ্ঠে কহিল,
দরিদ্রের ঘরে বিয়ে করা এক মহাপাপ। অন্ধকারে মালতী হাত দিয়া চোখের জল মুছিয়া ফেলিল, কোনো কথা কহিল না। পরদিন সকালে মালতী ভাঁড়ার ঘরে তরকারি কুটিতেছিল। সদ্যস্নাতা বড়বধূ পিঠের উপর দীর্ঘ সিক্ত কেশগুলি ছড়াইয়া দ্বারের নিকটে আসিয়া দাঁড়াইলেন। মালতী চোখ তুলিতেই তিনি কহিলেন, কি গো, ভাইকে যে আদর করে নিয়ে এলে, মায়ের শ্রাদ্ধপিণ্ডের খরচটা কে দেবে শুনি? মালতী নিরুত্তর। উমা তীব্র হাস্যপূর্ণ কণ্ঠে কহিলেন, ঠাকুরপো 4 বছর ধরেই ফেল হচ্ছে, তা না হলে হয়তো সৎ শাশুড়ির শ্রাদ্ধের খরচটা দিত, কিন্তু টাকাটা দিতে যে কাকে হবে সে আমি জানি। রোজগার করা এমনি পাপ বটে। মালতী নতমস্তকে আপনার কাজ করিয়া যাইতে লাগিল। মেজবধূ চায়ের পেয়ালা ও জলখাবারের থালা আনিয়া বড়জার সম্মুখে নামাইয়া রাখিল। উমা সেদিকে চাহিয়া কহিলেন, 8 ঘণ্টা হলো স্নান করেছি, এত তাড়াতাড়ি চাটা করে নিয়ে এলে মেজবউ? মেজবধূর নাম লক্ষ্মী। সে স্বভাবেও লক্ষ্মী বটে, তবু উমার কাছে তাহাকে কম লাঞ্ছনা সহ্য করিতে হইত না। কিন্তু লক্ষ্মী বড় লোকের কন্যা, মা বাপের বড় আদরের। সে অনেক সময় বাপের বাড়িতে থাকিত বলিয়া উমা তাহার উপরে ইচ্ছামতো অধিকার খাটাইতে পারিতেন না। অধিকন্তু তাহার মেজ দেবর শচীন্দ্রের সহিত তাহার একেবারেই বনিবনাও হইত না। সে ভয়ে তিনি লক্ষ্মীকে একটু এড়াইয়া চলিতেন। দরিদ্র কন্যা মৌন স্বভাবা মালতী তাহার সমস্ত ক্রোধের উপলক্ষ হইয়া বিরাজ করিত। সত্যেন্দ্র মালতীর লাঞ্ছনা চোখে দেখিয়াও কোনো প্রতিকার করিবার চেষ্টা মাত্র করিত না। এই জন্য সত্যেন্দ্রের উপরে উমার এক ধরনের স্নেহ ছিল, সে অবশ্য স্বার্থপরের স্নেহ। চা আনিতে দেরি হওয়াতে উমা যখন বিদ্রূপ করিলেন, লক্ষ্মী কোনো উত্তর দিবার চেষ্টা না করিয়া চুপ করিয়া রহিল। উমা তাহাকেই লক্ষ্য করিয়া কহিলেন, শ্রাদ্ধের খরচটা কে দেবে তাই জানতে এসেছিলুম। লক্ষ্মী কহিল, সংসার থেকে। সংসারের টাকাটা আসে কোত্থেকে শুনি? এমন সময় শচীন্দ্রের পদশব্দ শোনা গেল। লক্ষ্মী ঘোমটা টানিয়া দিল এবং মালতী মোটা থামের আড়ালে সরিয়া পড়িল। শচীন্দ্র আসিয়া কহিলেন, সংসারের টাকাটা আসে ব্যাংক থেকে। টাকা তুলে আনতে হয়তো বলো, এনে দেব। কার শ্রাদ্ধ? উমা মুখ কালো করিয়া কহিলেন, তোমার দাদার টাকাটা আর সংসার খরচে দেওয়া হয় না বুঝি? হ্যাঁ, ডাক্তারের লম্বা লম্বা বিল, সাহেব বাড়ির, কাপড়ের ফর্দ আর রতন স্যাকরার খাঁই মেটিয়ে যা বাকি থেকে যায় তার থেকে কিছু কেড়ে কুড়ে দাদা সংসারে দেন তা জানি, কিন্তু বাজে খরচ দিতে তাকে তো কেউ বলছে না। শ্রাদ্ধে যা খরচ হবে তা আমি ব্যাংক থেকে এনে দেব। বলিয়া শচীন্দ্র বাহিরে চলিয়া গেলেন। উমা স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। শ্রাদ্ধ হইয়া গেল। উমার বাক্যস্রোতের জ্বালায় সেদিন সকলের মন তিক্ত হইয়া উঠিল। যদিও সেদিন রবিবার ছিল, গৃহকর্তা উপেন্দ্র অন্তঃপুরে বড় দর্শন দিলেন না। বড়বধূর রুগ্ন ছেলে মেয়েগুলোই মায়ের হাতে কয়েকবার প্রহার লাভ করিল। শ্রাদ্ধ শেষ হইতে অনেক দেরি হইয়া গিয়াছিল। উমা মালতীকে ডাকিয়া কহিলেন, বাড়ি শুদ্ধ লোকের খাওয়া শেষ হলো, বামুন দিদি এখন তোমার জন্য হাঁড়ি কোলে করে বসে থাকবে নাকি? এক বাড়িতে অমন রকম রকম মেজাজ নিয়ে চলবে না। মালতী তাড়াতাড়ি কহিল, কাজ তো হয়ে গেছে বর্দি, বিজুকে খাইয়ে আসছি। বামুন দিদি আমার ভাত একপাশে ঢাকা দিয়ে হেঁসেল তুলুক না। বলিয়াই সে বিজয়ের আহারের আয়োজন করিতে চলিয়া গেল। উমা আপন মনে বকিয়া যাইতে লাগিলেন। মালতী বিজয়কে খাওয়াইয়া নিচের কলঘরে হাত পা পরিষ্কার করিতেছিল। এমন সময় উপর হইতে বড় বধূর তীক্ষ্ণ কণ্ঠ ডাকিয়া উঠিল, ছোট বউ।
মালতী প্রাঙ্গণে নামিয়া আসিয়া উপরের দিকে চাহিল। উমা রেলিংয়ের কাছে দাঁড়াইয়াছিলেন। কহিলেন, ছোট ঠাকুরপোর জলখাবারটা পিসিমার ঘরে আছে, বোন উপরে নিয়ে এসো শিগগির। মালতী তাড়াতাড়ি হাত ধুইয়া ফেলিল। পরনের কাপড়খানা প্রায় ভিজিয়া গিয়াছে। নিচেই তাহার একখানা শাড়ি রৌদ্রে শুকাইতেছিল। সে কাপড়খানা ছাড়িয়া ফেলিয়া পিসিমার ঘরে আসিয়া জলখাবার গোছাইতে বসিল। এই সমস্ত কার্য শেষ করিতে মিনিট 15 সময় লাগিয়াছিল। খাবারের থালাখানা হাতে লইয়া উপরের সিঁড়িতে অর্ধেক উঠিয়াই সে স্বামীর উগ্র কণ্ঠস্বর শুনিতে পাইল। মালতী থামিয়া পড়িল। শুনিল, সত্যেন্দ্র কহিল, কেন, কিসের কাজ? উমা উত্তর দিলেন, কাজ তো কত, সেই থেকে ভাইকে খাওয়া নিয়ে সাধ্য সাধনা চলছে। তবে থাক, আমার দরকার নাই বলিয়া সত্যেন্দ্র বাহিরে আসিল এবং সিঁড়ি দিয়া তাড়াতাড়ি নামিয়া গেল। মালতী দুই চক্ষুর ব্যাকুল অনুনয়পূর্ণ দৃষ্টি দিয়া স্বামীর চোখের দিকে চাহিল। সত্যেন্দ্র তাহার কোনো মর্যাদা রক্ষা করিল না। বড় বধূ কক্ষমধ্য হইতেই ডাকিতে লাগিলেন, ঠাকুরপো, ঠাকুরপো, খেয়ে গেলে না? আহা, খেয়েই যাও, রাগ করে একদিন না খেয়ে কি হবে বলো তো? সেদিন আর মালতীর খাওয়া হইল না। তাহার ত্রুটিবশত স্বামীর আহার হয় নাই। এই আত্মগ্লানিতে পূর্ণ হইয়া সে আর আহারে বসিতে পারিল না। লক্ষ্মী একবার অনুরোধ করিতে আসিয়াছিল। মালতী কহিল, না মেজদি, আমার পেট ব্যথা করছে। ওগো, সব বুঝি, গেরস্তের ঘরে অত রাজকন্যার মতো অভিমানী হলে চলে না। এই ঘটনার 3-4 দিন পরে একদিন সকালবেলা মালতী বিষণ্ণ মুখে উমার নিকটে আসিয়া দাঁড়াইল। উমা তাহাকে দেখিয়া কোনো কথা কহিলেন না। অগত্যা মালতী মৃদুস্বরে ডাকিল, বড়দি। উমা কহিলেন, কেন? কাল রাত্রে বিজুর বড় জ্বর হয়েছে, সারা রাত ঘুমোতে পারিনি। পিসিমা বলছিলেন, তা আমি কি করব? একজন ডাক্তার ডাকলে হয় না? ভালো জ্বালা হলো দেখছি। বাড়ি শুদ্ধ লোক সবাই মিলে হাড় হাবাতে জুটিয়ে আনুক, আর আমি মরি জ্বালাতন হয়ে। আমি এমন হলে পারবো না বলছি। মালতী নীরবে দাঁড়াইয়া রহিল। উমা অসহিষ্ণুভাবে কহিলেন, যাও না, একটা বন্দোবস্ত যাহাই করোগে। সবাই আমার ঘাড়ে চাপালে তো ভারী বিপদ দেখছি। কেন, ছোট ঠাকুরপো কই? সে পারবে না কুটুম্বকে একটু ওষুধ দিতে? তবে ডাক্তারি বিদ্যে শেখা কি করতে? মালতী স্বামীর কক্ষে আসিয়া দেখিল, সত্যেন্দ্র স্নানান্তে পরিপাটি বেশ পরিয়া আয়নার সম্মুখে চুল আঁচড়াইতেছে। স্ত্রীকে দেখিয়া সে ফিরিয়া চাহিল। মালতী আস্তে আস্তে কহিল, একটা কথা শোনো। সত্যেন্দ্র চিরুনিখানা রাখিয়া ভিজা তোয়ালে লইয়া হাত দুখানি মুছিতে মুছিতে কহিল, কি কথা? বিজুর বড় জ্বর হয়েছে কাল রাত্রে। তারপর? তুমি একবার দেখবে চলো। সত্যেন্দ্র বিব্রত হইয়া পড়িল। চোখে চশমা পড়িতে পড়িতে কহিল, আমি তো এখন কলেজে যাচ্ছি। 10টা বাজে প্রায়, আমার আর সময় নেই। হারানবাবুকে ডাকাও না। হারানবাবু ইহাদের পারিবারিক চিকিৎসক। মালতী কহিল, ডাকান তো আমার ইচ্ছায় হবে না। তাহলে আমি আর কি করব? তুমি কাউকে বলো না ডেকে আনতে। তা কি করে হয়? বাড়ির সবাই ভাববে বিজয়ের জন্য আমার আর ভাবনার অন্ত নেই। আমি অত আহ্লাদেপনা দেখাতে পারবো না। বড় বউই বা কী ভাববেন? বড় বউকে বলগে। বলিয়া সত্যেন্দ্র দ্রুত বাহির হইয়া গেল। লক্ষ্মী আসিয়া কহিল, ছোট বউ, আজ আর স্নান করবি না নাকি? কত বেলা হয়েছে দেখ দেখি। মালতী একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল,
এই যাই, বিজুকে নিয়ে যে বড় ভাবনায় পড়লাম মেজদি। লক্ষ্মী কহিল, ভাবনা কিসের? তোর ভাসুরকে বলেছি হারানবাবুকে ডাকতে লোক পাঠিয়েছেন। মালতী ছল ছল কৃতজ্ঞতা ভরা দুই নেত্রে লক্ষ্মীর মুখ পানে চাহিয়া রহিল। আমি তো মেজদি তোমাকে কোনো কথা বলিনি। লক্ষ্মীর সুন্দর মুখখানি স্নিগ্ধ হাস্যে ভরিয়া গেল। সে কহিল, ভগবান দুটো চোখ দিয়েছেন যে ভাই, না বললে ওসব আপনি দেখতে পাই। এক দাগ ঔষধ পেটে পড়তেই বিজয়ের জ্বর সারিয়া গেল। দ্বীপ্রহরে সে শান্ত হইয়া ঘুমাইতে লাগিল। মালতী লক্ষ্মীর কাছে গিয়া কহিল, ভাগ্যে মেজদি এখানে ছিলে। লক্ষ্মী হাসিয়া কহিল, থাকছি না আর বেশি দিন। মালতী শঙ্কিত হইয়া বলিল, কেন ভাই? মা পত্র দিয়েছেন, দাদা নিতে আসবেন আমাকে। মা গো, আমি একা কী করে থাকবো মেজদি? মালতীর ব্যাকুলতাকে লক্ষ্মী হাসিয়া উড়াইয়া দিতে পারিল না। এই বাড়িতে সে ছাড়া মালতী যে কত অসহায়, কত বিপন্ন সে তাহা জানিত। যদিও সে বড় মধুর বাক্যবান হইতে মালতীকে বাঁচাইতে পারিত না, তথাপি সেই মালতীর একমাত্র সান্ত্বনাস্থল। স্বামীর কাছে তো সে বালিকা বিন্দুমাত্র সান্ত্বনা লাভ করিত না। তাই লক্ষ্মী ক্ষণকাল নীরব থাকিয়া কহিল, অঘ্রাণের তো শেষ এসে পড়ল, এই পৌষ মাসটা শুধু থাকব, বেশি দিন নয়। মালতী ব্যগ্র হইয়া কহিল, দেরি করো না ভাই, মাঘ মাস পড়তেই চলে এসো নিশ্চয়, আমি থাকতে পারবো না। শিগগিরই আসব, এই কয়টা দিন থাকিস শয়ে রয়ে। তবু তো বিজু এবার একটি সঙ্গী আছে। মালতী ম্লান মুখে কহিল, ওকে এনে তো আমি বড়দির চক্ষুশূল হয়েছি। লক্ষ্মী হাসিয়া কহিল, কবেই বা তুমি বড়দির চোখের মণি ছিলে? না ভাই, তামাশা নয়, সত্যি বলো না, বিজুকে নিয়ে কী করব? এমন জানলে। অর্ধসমাপ্ত কথা মুখে লইয়া মালতী থামিয়া গেল। বড় বধূ ঘরের মধ্যেই উঁকি দিয়া কহিলেন, হ্যাঁ গা, ভিজিটের টাকাটা কে দিলে শুনি? মালতী বা লক্ষ্মী কেহই উত্তর দিলে না। গৃহিণী সকল সন্ধান না লইয়া আসেন নাই। দুজনেই চুপ করিয়া আছে দেখিয়া তাহার কাৎস্য কণ্ঠ সজোরে ধ্বনিত হইয়া উঠিল, তাহলে মেজ ঠাকুরপো আজকাল টাকা পয়সা ঘরে আনছে বুঝি? আমি সে খবর পাবো কি করে? তাকে বলো মেজ বউ, দুটো একটা টাকা পায় তো যেন ভূতের কাছে না দিয়ে সংসারেই দেয়। এত বড় সংসারটা অমনি চলে না। বাপের বাড়ি যাচ্ছ, পরামর্শটা দিয়ে যেও। আজকাল ছেলেরা বাপের কথা না শুনু, বউয়ের কথা শোনে। উমার উচ্চ কণ্ঠের কথা পার্শ্বস্থ কক্ষে উপবিষ্ট শচীন্দ্রের কর্ণে স্পষ্টই প্রবেশ করিল। তিনি বাহিরে আসিয়া কহিলেন, ভিজিটের কথা নিয়ে যা বলবার তা আমাকেই বলো না, ওদের কেন বৃথা কথা শোনাচ্ছ? উমা অপ্রসন্ন মুখে কহিলেন, তোমাকে তো আমি কিছু বলছি না। এই যে একরাশ কথা বললে, সে কাকে? বাবা ব্যাংকে কিছু টাকা জমিয়ে রেখেছেন বলেই তো আর ভিজিটের টাকা দুটো সেখান থেকে তুলে আনতে পারি না। আর তোমার কাছে চাইতে যাওয়া মানে আবার একরাশ কথা শোনা। তার চেয়ে নিজেই দিলাম, আপদ চুকে গেল। তা দাওগে না, তোমার টাকা যেমন ইচ্ছে খরচ করবে, আমার তাতে কি। কিন্তু বলি ঠাকুরপো, তুমি কি সর্বক্ষণই আমার সঙ্গে ঝগড়া করবার জন্য প্রস্তুত হয়ে থাকো নাকি? যদি থাকি তো তোমার স্বভাবের গুণেই, বলিয়া শচীন্দ্র আপনার কক্ষে ফিরিয়া গেলেন। ইহার কয়েকদিন পরে লক্ষ্মী বাপের বাড়ি চলিয়া গেল। উমার সকল বিরক্তি ও ক্রোধের বর্ষণস্থল হইয়া মালতী ভয়ে ভয়ে দিন কাটাইতে লাগিল। সমস্ত দিন সে কাজকর্ম লইয়া ব্যস্ত থাকিত, নিজেকে কোনো কথা ভাবিবার অবসর দিত না। তবু কোনো কোনো দিন তাহার মনটা চঞ্চল হইয়া উঠিত।
সংসারের তুচ্ছ খুঁটিনাটি ব্যাপারে মন কিছুতেই বাধা পড়িতে চাহিত না। তাহার বাল্যের সুখ কল্পনাগুলি পুরাতন সঙ্গীর মতো যেন প্রাণের ভিতর ফিরিয়া আসিত। তাহাদের ব্যাকুল বাসনাকে মালতী কোনো মতেই থামাইয়া দিতে পারিত না। একদিন বিকালবেলা সমস্ত কাজের শেষে কাপড়খানি কাচিয়া চুল বাঁধিয়া মালতী দ্বিতলের শয়নকক্ষের বাতায়নে দাঁড়াইয়াছিল। পৌষের অপরাহ্ন তখন জ্যোতিহারা সূর্যের রক্ত আভায় অনুরঞ্জিত হইয়া উঠিয়াছে। সম্মুখে একটুখানি খোলা জমি, সেই স্থানে কয়েকটা নারিকেল ও খেজুর বৃক্ষ গৃহস্বামীর যত্নে বাড়িয়া ক্রমে আকাশে মাথা তুলিয়া দাঁড়াইয়াছে। শীতের বাতাসে বৃক্ষগুলির সুচিক্কণ পত্ররাশি কম্পিত হইতেছিল। সেইখানে দাঁড়াইয়া মালতী আপনার জীবনের ব্যর্থতার বিষয় ভাবিতেছিল। তাহার জীবনের সার্থকতা কোথায়? বিবাহিত জীবনের দীর্ঘ 4 বৎসর কেবল বড়বধূর বাক্যজ্বালা সহিয়াই কাটিল, কিন্তু গৃহের দাসত্ব করিতে তাহাকে প্রয়োজন। স্বামীপ্রেম বলিয়া সে যাহাকে জানে, তাহাও আজ পর্যন্ত একদিনের জন্য তাহার ভাগ্যে ঘটে নাই, কখনো ঘটিবার সম্ভাবনাও নাই। সেই তো তাহার সকল ব্যথার মূল। সেই একটি স্থানে যদি স্নেহ ও সান্ত্বনার প্রাচুর্য থাকিত, তবে বড়বধূর সমস্ত অত্যাচার মালতী সহাস্য মুখে সহিতে পারিত। কিন্তু তাহারই বিশেষ অভাব ছিল। মালতী আপন চিন্তায় ডুবিয়াছে। এমন সময়ে তাহার কর্ণে তীক্ষ্ণ আহ্বান আসিয়া বাজিল, ছোট বউ। যাচ্ছি বর্দি বলিয়া মালতী ত্রস্তভাবে বাহির হইয়া আসিল। দেখিল বড় যা দাঁড়াইয়া আছেন, তাহার হাতে একটা শালপাতার ঠোঙা, আর সম্মুখে অপরাধীর মতো নতমস্তকে দণ্ডায়মান বিজয়কুমার। মালতীকে দেখিয়া বড়বধূ কহিলেন, হ্যাঁ গো, এ কি ছোট লোকের কাণ্ড বলো দেখি, 4টে পয়সা চুরি করে খেলে? কি হয়েছে বর্দি? কখনো কিছু করতে বলি না, 4 বেলা তো গোগ্রাসে ভাতের পিণ্ডি গিলছে। আজ কি কুবুদ্ধি হলো আমার, তোমার গুণধর ভাইকে 4 আনার রসগোল্লা আনতে দিয়েছিলাম, তার থেকে ছোঁড়া 4 পয়সা চুরি করেছে। কে, বিজু? সে নয় তো আর কে? যেমন শিক্ষে। দুলি আর মানি বড় কাঁদছিল, তাই ভাবলাম এখুনি আনিয়ে দিই, তা খুব শাস্তি হলো আমার। হয়তো ঠকে এসেছে বর্দি। মিছে কথা বাড়িও না ছোট বউ, ঠকবার ছেলে তোমার ভাইটি নয়। বাজার করবার অভ্যাসটা তো আর নূতন নয়, নবাবের ছেলে তো নয় যে জন্মে দোকান বাজার চোখে দেখেনি। ওমা নিচে গিয়া একজন ভৃত্যকে দোকানে পাঠাইয়া দিলেন। সে জানিয়া আসিয়া কহিল, দোকানি 4 আনার খাবার দিয়াছে। বিজয়কুমার যে চুরি করিয়া খাইয়াছে, আজ তাহা প্রমাণ পাইয়া গেল। মালতী বিজয়কে আপনার ঘরে টানিয়া লইয়া তাহার গালে একটা চর বসাইয়া দিয়া কহিল, কেন চুরি করে খেলি হতভাগা? বিজয় চোখ মুছিতে লাগিল। মালতী কাঁদিয়া ফেলিয়া ক্রুদ্ধ হইয়া চাপা কণ্ঠে কহিল, আমার ভাই হয়ে চুরি করে খেলি? রসগোল্লা খাবার জন্য প্রাণ বেরিয়ে গিয়েছিল, আমাকে বলিসনি কেন? আজ রাত্রে আর খেতে পারবি না, যা আমার কাছ থেকে সরে যা। বলিয়া তাহাকে হাত দিয়া ঠেলিয়া দিল। বিজয় বাহির হইয়া গেল। মালতী দুঃখে কাঁদিতেই লাগিল। পিতৃমাতৃহীন অনাথ ভাইটিকে সে বড় ভালোবাসিত, তাই তাহাকে প্রহার করিয়া সে নিজেই অশান্তি ভোগ করিতে লাগিল। সত্যেন্দ্র আসিয়া কক্ষে প্রবেশ করিল। মালতী মুখ ফিরাইয়া লইল বটে, কিন্তু সত্যেন্দ্র তাহার অশ্রুচিহ্নিত মুখ দেখিতে পাইল। সে বুঝিল একটা কাণ্ড হইয়া গিয়াছে, কিন্তু পাছে স্ত্রীর বেদনায় সহানুভূতি প্রকাশ করিয়া বড়বধূ বা বাড়ির অন্য লোকের কাছে উপহাসাস্পদ হইতে হয়, সেই ভয়ে সে মালতীকে কোনো প্রশ্নই করিতে পারিল না। নীরবে জামা কাপড় ছাড়িয়া ঘর হইতে বাহির হইয়া গেল।
সেদিন রাত্রে বিজয়কুমার কিছু না খাইয়াই শুইয়া পড়িল। গৃহিণী দেখিয়াও কথা কহিলেন না, কিন্তু মালতী যখন খাইবে না বলিল তখন তিনি রাগিয়া উঠিলেন, কহিলেন, ভাই বোনে যুক্তি করে উপসী রইলে নাকি? এ সেই চুরির শোধ হচ্ছে বুঝি? তা মন্দ নয়, কিন্তু বলি ছোট বউ, অত রাগই বা কিসের? রাত পোহালেই যখন পিণ্ডি গিলতে হবে তখন আবার মান অভিমান কেন? মালতী কোনো উত্তর না দিয়া নিজের ঘরে চলিয়া গেল। সত্যেন্দ্র টেবিলের নিকটে বসিয়া সিগারেট টানিতেছিল। স্ত্রীকে নিকটে আসিয়া দাঁড়াইতে দেখিয়া কহিল, খেয়েছ? না। যাও না, খেয়ে এসো, রাত হয়েছে তো। আজ খাব না। সত্যেন্দ্র অনুমান করিল সেই বিকালে অশ্রুবর্ষণের সহিত এই উপবাসের কোনো সম্বন্ধ আছে। সে নিরুত্তরে ধূমপান করিতে লাগিল। মালতী টেবিলের অপর প্রান্তে একখানা চেয়ারে গিয়া বসিল। তাহার অভুক্ত ম্লান মুখের দিকে চাহিয়া সত্যেন্দ্রর মায়া হইতে লাগিল। মৃদু স্বরে কহিল, খাবে না কেন? খিদে নেই বলিয়া মালতী মুখ ফিরাইল। আবার অশ্রুবর্ষণের উপক্রম দেখিয়া সত্যেন্দ্র আসন্ন আরামভঙ্গের আশঙ্কায় বিব্রত হইয়া পড়িল। তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া কহিল, আজ সারাদিন খেটেছি বড়, ঘুম পেয়েছে, শুই গে। তুমি শোবে না? যাচ্ছি। সত্যেন্দ্র শয্যায় প্রবেশ করিয়া 5 মিনিটের মধ্যে সুখনিদ্রায় অভিভূত হইয়া গেল। মালতী আলো নিবাইয়া অন্ধকারে বসিয়া রহিল। মনের বেদনা স্বামীর কাছে প্রকাশ করিতে পারিল না। দিন 5-6 পরে উমার লক্ষ্মী পূজা ছিল। পূজার আয়োজন করিতে করিতে তিনি একবার ঘর ছাড়িয়া গিয়াছিলেন। সহসা ফিরিয়া আসিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার চক্ষু স্থির হইয়া গেল। দেখিলেন বিজয় কুমার পূজার ঘর হইতে পশ্চাতের দ্বারপথে পলায়ন করিতেছে। উমা করস্থিত ফুলের সাজি সজোরে ভূমিতে নিক্ষেপ করিয়া ভীষণ কণ্ঠে ডাকিলেন, বিজয়! কেহই উত্তর দিল না। আজ 2 দিন হল মালতীর জ্বর হইয়াছে। সে ঘরে শুইয়াছিল। উমা দ্রুতচরণে মালতীর কক্ষদ্বারে আসিয়া কহিলেন, ওগো শুনছ? মালতী ক্লান্ত স্বরে কহিল, কি হয়েছে? হয়েছে আমার মাথা। পুজোর সাজানো নৈবেদ্য হতে কি যেন চুরি করে নিয়ে পালালো। মালতী ভীত হইয়া কহিল, কে? তোমার বাপের গুণবান বংশধর, আবার কে? মুখ পোড়া বাঁদরের ঠাকুরের ভোগে দৃষ্টি পড়েছে, এবার আর রক্ষে নেই। কেমন মা বাপের ছেলে গা, এই বয়সে চুরি বিদ্যায় পাকা হয়ে উঠেছে। মা বাপের কথা কি বলছো বর্দি? বলছি ভালো বাপ মায়ের ছেলে চোর হয় না। মালতী বিবর্ণ মুখে উমার দিকে চাহিয়া রহিল। তোমার বাপ তো মিছে কথা বলতে আর ঠকাতে কম করেননি। তার ছেলেই তো বিজয় কুমার, সে আর ভালো হবে কি করে? ছেলে মানুষ, জন্মে শিক্ষা পায়নি, তাই একটা অন্যায় করে ফেলেছে। তাই বলে 100 বার আমার বাপকে গালি দিচ্ছ কেন বর্দি? ও মা গো, মুখ তো খুব বেড়েছে ছোট বউ। চোরের হয়ে আবার আমার সঙ্গে ঝগড়া করতে এলে? একই শিক্ষে কিনা? আচ্ছা, আজ আমিও দেখছি। অল্পক্ষণ পরেই গৃহিণীর আশ্রিত সুযোগ্য ভ্রাতুষ্পুত্র হরিদাস বেত্র হস্তে বিজয়কে শাসন করিতে আসিল। বিজয় আর্তনাদ করিয়া উঠিল এবং মালতী আপন কক্ষে শয্যার উপরে উঠিয়া বসিল। সেই ক্ষণেই গৃহ প্রত্যাগত সত্যেন্দ্র অসুস্থ পত্নীকে এমনভাবে বসিয়া থাকিতে দেখিয়া বিস্মিত কণ্ঠে কহিল, অমন করে বসে আছো যে? মালতী ব্যগ্রস্বরে কহিল, তুমি একবার বাইরে গিয়ে দেখো, বড়দিদি তার ভাইপোকে দিয়ে বিজুকে মার খাওয়াচ্ছেন। তুমি বাধা দাও গে, তোমার পায়ে পড়ি। আমি? পারবে না? এতটা অন্যায় সহ্য হবে তোমার? হরিকে দিয়ে বিজুকে মার খাওয়ানো,
সে তো শুধু আমাকে নয়, আমার মা বাপকে শুদ্ধ অপমান করা হবে। এই অপমান থেকে তুমি আমাদের বাঁচাও। সত্যেন্দ্র তাহার চিরমৌনী পত্নীকে এত কথা কহিতে শুনিয়া বিস্মিত হইয়া গেল। কহিল, বিজু কি অন্যায় করেছে সে অনুসন্ধান না নিয়ে? মালতী ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। হরিদাস বেত উঠাইয়া মারিবার উপক্রম করিয়াছে। এমন সময়ে মালতী আসিয়া 2 হাতে ভ্রাতাকে সরাইয়া দিল। ক্রোধে বিস্ময়ে আত্মহারা উমা কঠোর কণ্ঠে কহিলেন, ছোট বউ, ও কি হচ্ছে? নিয়ে যাচ্ছি একে। যথেষ্ট কথা শুনিয়েও তৃপ্তি হলো না বর্দি, তাই যাকে তাকে নিয়ে এলে মার খাওয়াতে? মালতীর মুখে এই কথা? উমার বিস্ময়ের অবধি রহিল না। তীক্ষ্ণ কটু কণ্ঠে সমস্ত গায়ের জ্বালা ঢালিয়া দিয়া কহিলেন, আমার ভাইপো বুঝি মানুষ নয় ছোট বউ? মানুষ হলেও বিজুকে মারবার তার কি অধিকার? বলিয়া মালতী ভাইকে লইয়া চলিয়া গেল। উমা সমস্ত মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। সেদিন আহারকালে উপেন্দ্র অন্তঃস্থলে আসিলে উমা সকালের ঘটনা তাহার নিকট বিবৃত করিয়া কহিলেন, এত অপমান আমি সইব না, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। উপেন্দ্র হাসিয়া কহিলেন, তা 2 জায়ে যখন একসঙ্গে ঘর করতে পারো না, তখন কাজে কাজেই তোমাকে বাপের বাড়ি যেতে হয়। বৌমার তো একটা বাপের বাড়িও নেই যে সেখানে ছুটে গিয়ে রাগ দেখাবেন। আবার দিন কাটিতে লাগিল। মালতী এখন অসুস্থ। একদিন সে লক্ষ্মীর একখানি বিস্তারিত পত্র পাইল। পত্রে প্রথম অংশ এইরূপ, স্নেহের মালতী, তোমার ভাসুরের পত্রে তোমার অসুস্থতার সংবাদ পাইয়া বড় চিন্তিত হইলাম। তিনি আমাকে তাড়াতাড়ি চলিয়া আসিতে লিখিয়াছেন, অথচ কেন তাহা খুলিয়া লিখেন নাই। তোমার জ্বর ছাড়াও আর কিছু কাণ্ড ঘটেছে নিশ্চয়। কি হইয়াছে? 2 দিন সইয়া থাকো বোন, পৌষ মাসটা শেষ হইলেই আমি আসিব। আমাদের দেশের বউগুলির কি দশা ভাবিয়া আকুল হইতে হয়। আমার মাস্তুতো ভাই অমলকে জানো তো, অমল গতবার বিয়ে ফেল করিয়াছিল, এবার তো পরীক্ষাই দিল না, নন কোঅপারেশন করিতেছে। কিন্তু তাহার চোটটা ইংরাজকে বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে নাই। অন্যদিকে সর্বতোভাবে নিরপরাধ বধূ ও তাহার পিতৃপরিবারের যন্ত্রণার বিষয় হইয়াছে। অমল পরীক্ষা দেয় নাই, রোজগার করে না, এ সকলই বধূর দোষ বলিয়া গণ্য হইয়াছে। আমার মাসিমারা ছেলের রূপগুণ ও বংশমর্যাদার জোরে শিক্ষিতা মেয়ে ঘরে আনিয়াছিলেন। সে শিক্ষার মর্যাদাটা তাহারা খুব দিতেন। উপযুক্ত শিক্ষা যে মানুষের মনে অধিকতর আত্মবোধ ও সম্মানজ্ঞান জাগাইয়া দেয়, এই সহজ কথাটি যাহারা না বুঝে তাহাদের লইয়া বড় বিপদ। মাসিমার বাড়ি আমাদের বাড়ির পাশেই। দিবারাত্র তাহাদের বাড়ি অশান্তি কলহ লাগিয়াই আছে। সমস্ত বিষয়ে বাক্যহীন বউটাকে উপলক্ষ দাঁড় করানো হয়। অমল নন কোঅপারেশন করিতেছে, কিন্তু সে খুব সুবোধ ছেলে, পিতৃমাতৃভক্ত। বিবাহিতা ধর্মপত্নীকে অন্যায় অত্যাচার হইতে রক্ষা করিবার মতো পৌরুষ তাহার এক বিন্দু নাই। দেখিয়া শুনিয়া দুঃখও হয়, আবার হাসিও পায়। যে ছেলে আপনার সহধর্মিণীকে অযথা অপমানের হাত হইতে বাঁচাইতে পারে না, সে আবার একটা বিশাল দেশকে উদ্ধার করিবার কল্পনা স্বপ্নেও করিয়া থাকে। আমাদের দেশের ছেলেরা বিবাহ কেন করে বলো দেখি? ঝি বা রাঁধুনি তো টাকা দিলেই পাওয়া যায়। তাহাই সংগ্রহ করিবার জন্য আমাদের দেশের কলেজে পাশ করা ছেলেগুলো পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে কেন, তাহা আমি বুঝিতে পারি না। এই রকম তীব্র বিদ্বেষে চিঠিখানি আগাগোড়াপূর্ণ। মালতী মনে মনে কহিল, দেবতার মতো স্বামী পেয়েছ মেজদি, তাই অত কথা বলতে পেরেছ। আমি আজকালের ছেলেদের দোষ দিই কী করে? আমার স্বামীও তো এ সম্প্রদায়ের বাহিরে নন। মালতীর জ্বর সারিতেছিল না, কিন্তু মাঘ মাসটা পড়িতেই লক্ষ্মীর আশা সম্বন্ধে
তাহার মনে যে একটু আশা জাগিল, সেই আশার জোরে সে একটু সুস্থ সবল হইয়া উঠিল। সেদিন সকালবেলা মালতী রোগশয্যা ছাড়িয়া বারান্দা আসিয়া বসিয়াছিল। তাহার শরীর মন এখন বড় দুর্বল। থামের গায়ে অলস দেহভার স্থাপন করিয়া সে শীত প্রভাতের উষ্ণ মধুর রৌদ্রটুকু উপভোগ করিতেছিল। এমন সময়ে নিচে প্রাঙ্গণে বিজয় কুমারের কণ্ঠস্বর শুনিয়া সে রেলিংয়ের ফাঁকে মুখ বাড়াইয়া দেখিল বিজয় উমার কনিষ্ঠ পুত্র রনুকে ক্রোড়ে লইয়া বাজার করিয়া ফিরিতেছে। তাহার 2 হাত নানা আকারের কাগজের ও শালপাতার মোড়কে পরিপূর্ণ। মালতীর অজ্ঞাতে বিজয়কে আজকাল এইসব কার্যে নিযুক্ত করা হইয়াছে বুঝিয়া নির্বাক বিস্ময়ে মালতী বিচলিতা হইয়া উঠিল। কিছুক্ষণ পরে সে দেখিল বিজয় প্রাঙ্গণের কলতলায় বাসন পরিষ্কার করিতে করিতে বামুন দিদির সঙ্গে কথাবার্তায় মগ্ন হইয়া গিয়াছে। মালতীর মাথাটা ঘুরিতে লাগিল। সে উঠিয়া গিয়া শয্যায় শুইয়া পড়িল। সেদিন দুপুরবেলা সে দাসীকে দিয়া বিজয়কে আপনার কক্ষে ডাকাইয়া পাঠাইল। দাসী আসিয়া কহিল, বিজয়ের ভারী জ্বর হয়েছে যে, সে মাথা তুলতেই পারছে না। মালতী কহিল, কোথায় সে? দাসী কক্ষ নির্দেশ করিয়া চলিয়া গেল। মালতী ঘর ছাড়িয়া বাহির হইল। কম্পিত পদে বারান্দা অতিক্রম করিয়া এক প্রান্তে অবস্থিত ক্ষুদ্র অন্ধকার অপরিষ্কৃত কক্ষদ্বারে আসিয়া দাঁড়াইল। সেই সময় পাশের ঘর হইতে বড়জার কর্কশ কণ্ঠস্বর তাহার কানে ভাসিয়া আসিল। উমা নবাগতা ভ্রাতৃজায়াকে উদ্দেশ্য করিয়া কহিতেছিলেন, জ্বালিয়ে খাচ্ছে আমাকে, আবার নাকি জ্বর হয়েছে শুনছি। কে ছেলেটা? কে জানে কোথাকার কে, পথ থেকে ধরে এনে ঘরে ঢোকানো। তোমার নন্দাই খুব পারেন, কিন্তু তার যত ভালো তো সামলাইতে হয় এই আমাকে। কি বলো ভাই? সত্যি তো, মা বাপ ছেলেটার নেই। হরি বল, মা বাপের যদি ঠিক থাকবে তবে আর পরের ঘরে পড়ে আছে? ওদের আবার ঘর পর আছে। মালতীর 2 কর্ণে কে যেন আগুন ঢালিয়া দিল। সে আর ভ্রাতার কক্ষে প্রবেশ করিতে পারিল না। কাঁদিতে কাঁদিতে আপনার ঘরে গিয়া শুইয়া পড়িল। কিছুক্ষণ পরে সত্যেন্দ্র আসিয়া পত্নীকে এই অবস্থায় দেখিল। বিস্মিত হইয়া কহিল, কাঁদছ যে অত? মালতী শয্যার উপরে উঠিয়া বসিল। 2 হাত জোর করিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, কখনো কিছু চাইনি, আজ জোর হাত করে বলছি তোমায়, এর একটা প্রতিকার করো তুমি। আমি আমার পিতৃ অপমান আর সইতে পারি না যে। আমি তোমাদের বউ, এই অধিকারে আমার বাপকে শুদ্ধ গিন্নির গাল খেতে হচ্ছে। কিন্তু বউয়ের কোন অধিকার আমায় দিয়েছ বলো দেখি? তিলে তিলে শুধু আমার বুক ভেঙে দিচ্ছ না। সত্যেন্দ্র ব্যস্ত হইয়া কহিল, কি করছো? কেউ শোনে যদি? এখনো সেই ভয় তোমার? কেউ শোনে যদি তোমার একটু নিন্দে হবে, এই তো? সেইটুকু সইবার মতো তেজ তোমার নেই? তোমার সম্ভ্রম বজায় রাখতে আমার সকল দুঃখে পাথর চাপা দিয়ে রাখবো, আর তুমি আমার দিকে ফিরেও চাইবে না, এমন পাষাণ তুমি? মাগো! কেন ঠাকুরপোকে অত কথা শোনাচ্ছ ছোট বউ? তোমার মরা বাপের বড় ভাগ্যি যে আমার বাড়িতে তোমার ঠাঁই দিয়েছি। কিসের জোরে অত কথা শোনাও? আজ বাড়ি ছেড়ে যাও না, আজই নতুন বউ বরণ করে আনি। উমা যেন দ্বারের সন্নিকট হইতে অশনি সম্পাত করিয়া চলিয়া গেলেন। মালতী 2 চক্ষুর জ্বালাময়ী দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া কহিল, আরও সহ্য করতে বলো আমায়। আমাকে কি তোমরা মানুষ মনে করো না? আমি... বলিতে বলিতে তাহার রোগশীর্ণ পাণ্ডুর কপল বাহিয়া তরল অগ্নিস্রোতের মতো অজস্র অশ্রু ঝরিতে লাগিল। সত্যেন্দ্র বিব্রতভাবে দাঁড়াইয়া রহিল। এমন কাণ্ড সে কল্পনাও করে নাই। মালতী অসহিষ্ণু কণ্ঠে কহিল, তুমি যাও, তুমি আমার সামনে থেকে যাও। দেবতার আসনে যাকে বসিয়েছিলুম
তাকে এত ভীরু কাপুরুষ দেখলে সহ্য হয় না। তুমি যাও। সত্যেন্দ্র বিনা প্রতিবাদে নতমস্তকে বাহির হইয়া গেল। মালতী উপাধানে মুখ চাপিয়া কাঁদিতে লাগিল। গভীর রাতে অবসন্ন নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া মালতী দেখিল লক্ষ্মী তাহার শিয়রে বসিয়া মাথায় হাত বুলাইতেছে। মালতী সেই হাতখানি চাপিয়া ধরিয়া ব্যগ্র কণ্ঠে কহিল, ফিরে এলে ভাই, আর যেও না মেজদি। লক্ষ্মী স্নিগ্ধ স্বরে প্রাণের মায়া ঢালিয়া দিয়া কহিল, না ভাই, আমি আর তোমাকে ফেলিয়া যাব না। মালতী একটুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, বিজু কেমন আছে মেজদি জানো? তার জ্বর কমেছে? তার জন্য এখন ভেবো না, তুমি ঘুমাও। মালতী চোখ বুজিয়া আবার ঘুমাইতে চাহিল, কিন্তু একটু পরেই চমকিয়া চোখ খুলিল। লক্ষ্মী তাহাকে চাহিতে দেখিয়া বলিল, কি ছোট বউ, কষ্ট হচ্ছে? না, বলিয়া মালতী আবার চক্ষু মুদ্রিত করিল। মিনিট 10 পরে সে সহসা ভয়ানক চমকাইয়া শয্যার উপরে উঠিয়া বসিল। লক্ষ্মী বাহু দ্বারা তাহার কম্পিত দেহ বেষ্টন করিয়া কহিল, ও কি, কোথায় যাও বোন? ঠাকুরপোকে ডাকব কি? না না, বলিতে বলিতে মালতী সবেগে বিছানায় লুটাইয়া পড়িল। ছোট বউ, মেজদি, কেন অমন করছিস ভাই? আমি এখানে থাকতে পারছি না, চারিদিকে যেন আগুন লেগে গেছে, বলিয়া মালতী নিঝুম হইয়া পড়িল। লক্ষ্মী পাখার বাতাস করিতে করিতে তাহাকে ধরিয়া রাখিল। 7 দিন পরে মালতীর জ্বর ছাড়িয়া গেল। লক্ষ্মীর একান্ত স্নেহ যত্নে একটু একটু করিয়া সে সুস্থতা লাভ করিতে লাগিল। একদিন বিকালবেলা বারান্দায় বসিয়া কোলের উপর কাগজ রাখিয়া সে কি লিখিতেছিল, এমন সময় লক্ষ্মী ওদিকে তাহার ঘর হইতে ডাকিল, ছোট বউ। কেন মেজদি? আর হিমে বাইরে বসে থেকো না, ঘরে যাও। এইটুকু লিখে যাচ্ছি। অত আজ আর নাই লিখলে বোন, মাথা ধরবে যে। না, কিছু হবে না, বলিয়া মালতী দিনান্তের শেষ আভার ন্যায় একটু ম্লান হাসি হাসিল। সেদিন রাত্রে সত্যেন্দ্র যখন শয়নগৃহে আসিল, মালতী উঠিয়া গিয়া তাহার পায়ের উপর মাথা নত করিয়া পড়িল। তাহার রুক্ষ কেশভার স্বামীর পদতল প্লাবিত করিয়া ছড়াইয়া রহিল। সত্যেন্দ্র তীব্র জ্বালামিশ্রিত সুরে কহিল, আজ আবার ভক্তি উছলে উঠল যে? মালতী কোনো উত্তর দিল না। সত্যেন্দ্র কহিল, সেদিন তো ভীরু কাপুরুষ বলে খুব একচোট বকে নিয়েছে, আজ আবার কাপুরুষের পায়ের উপর এসে পড়লে? দরকার নেই, দরকার নেই, আমাকে আবার অত ভক্তি দেখানো কেন? মালতী উত্তর না দিয়া পা ছাড়িয়া দিল। সত্যেন্দ্র শয্যায় দেহ প্রসারিত করিয়া লেপটা টানিয়া লইল, এবং তাহার ঘুম আসিতেও দেরি হইল না। মালতী ঠান্ডা মেঝের উপরে অনেকক্ষণ বসিয়া রহিল। ঘর অন্ধকার। সেই অন্ধকারে বসিয়া সে চোখের জল ফেলিতে লাগিল। তারপর সে উঠিল, আস্তে আস্তে পালঙ্কের কাছে গিয়া দাঁড়াইল। মুক্ত বাতায়ন পথে শীত রজনীর কুয়াশাচ্ছন্ন জ্যোৎস্না সত্যেন্দ্রের মুখে আসিয়া পড়িয়াছে। মালতী দৃষ্টি নত করিয়া সেই তৃপ্ত মুখের দিকে চাহিয়া রহিল। কত রাত্রি সে বিনিদ্র অবস্থায় এই মুখের দিকে চাহিয়া চাহিয়া তৃপ্তি পায় নাই। কতদিন এই সুপ্ত সৌন্দর্য তাহার তরুণ মনে আশার প্রদীপ জ্বালাইয়া দিয়াছে। বিবাহিত জীবনে যখন দুঃখ প্রবেশ করে নাই, তখন তাহার সমস্ত কল্পনা, সমস্ত আনন্দ, সমস্ত আশা এই একটি ব্যক্তিকে ঘিরিয়া অবিরাম উচ্ছ্বসিত হইত। আজ সেদিন কোথায় গেল? মালতীর মনে হইল তাহার দুর্বল বক্ষ যেন কেহ কঠিন লৌহযন্ত্রে দলিত পেষিত করিয়া দিতেছে। সে আর চাহিয়া থাকিতে পারিল না। একবার হাত দিয়া নিদ্রিত স্বামীকে স্পর্শ করিল, তারপর ছুটিয়া বারান্দায় বাহির হইয়া আসিল। তখনও প্রভাতে রৌদ্র উজ্জ্বল হয় নাই।
সত্যেন্দ্র লক্ষ্মীর শয়নকক্ষের দ্বার ঠেলিয়া ব্যাকুল স্বরে ডাকিল, মেজ বউ। ঠাকুরপো নাকি? মেজ বউ ব্যস্ত হইয়া শয্যায় উঠিয়া বসিল। দরজাটা খোলো শিগগির। লক্ষ্মী দ্বার মোচন করিয়া বাহিরে আসিতেই সত্যেন্দ্র ভীতি বিবর্ণ মুখে কহিল, সর্বনাশ হয়েছে মেজবউ, তোমাদের ছোট বউকে ঘরে খুঁজে পাচ্ছি না, বাড়ির কোথাও সে নেই। লক্ষ্মী রেলিংটা চাপিয়া ধরিয়া পাংশু মুখে চাহিয়া রহিল। শচীন্দ্র বাহিরে আসিয়া কহিলেন, তোমরা সব পাগল হয়েছ নাকি? স্নানের ঘরে টরে। সত্যেন্দ্র মাথা নাড়িয়া কহিল, না, কোথাও নেই, সব জায়গা খোঁজ করেছি। দেউরির দরজা খোলা ছিল, ভগবান সিং নিজে বললে। লক্ষ্মী কোনো মতেই কহিল, শ্যামবাজারে চলে যায়নি তো? শচীন্দ্র কহিলেন, এরকমভাবে চলে যাওয়ার অর্থ কি? আচ্ছা, দেখছি। বলিয়া তিনি তড়িৎ পদে নিচে নামিয়া গেলেন। যদি মালতী ঘরেই বসিয়া থাকে, এই আশায় মুগ্ধ হইয়া সত্যেন্দ্র আবার তাহার শূন্য শয়নকক্ষের দিকে ফিরিয়া গেল। প্রবেশ করিয়াই দেখিল, বিছানায় পায়ের দিকে একখানা পত্র পড়িয়া রহিয়াছে। সত্যেন্দ্র তাড়াতাড়ি পত্রখানা তুলিয়া লইল। খামের উপর মালতীর সুন্দর হস্তাক্ষরে সত্যেন্দ্রনাথের নাম লেখা আছে। সুতরাং কম্পিত হস্তে খাম ছিঁড়িয়া পত্র বাহির করিয়া ফেলিল এবং বিছানার উপরে বসিয়া পড়িতে আরম্ভ করিল। শ্রীচরণেষু, আমি তোমাদের কাহাকেও না জানাইয়া আজি রাত্রিতে গৃহত্যাগ করিয়া চলিলাম। তোমরা আমার সন্ধান করিলেও আমাকে পাইবে না। যদি পারো তবে বিজুকে একটু আশ্রয় দিও, অথবা তাহাকে পথের কুকুরের মতো রাস্তায় তাড়াইয়া দিলেও কোনো ক্ষতি নাই, কারণ আমি যে দেশে চলিলাম সেখানে কোনো দুঃখই আমাকে স্পর্শ করিতে পারিবে না। সে দেশ বহু দূরে। ভাবিয়াছিলাম চুপ করিয়া সহিয়া থাকিব, কিন্তু কিছুতেই সহিতে পারিলাম না। তাই অনেক ভাবিয়া দেখিলাম, কেরাসির নায়িকার দলবৃদ্ধি করা অপেক্ষা আমি যে পথ অবলম্বন করিয়াছি তাহাই আমার কাছে ভালো মনে হইল। আমি সেই পথেই যাত্রা করিলাম। ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন আমাকে ঠিক স্থানে পৌঁছে দেন। তুমি ভ্রমেও ভাবিও না যে বড়দিদির লাঞ্ছনা অসহ্য হওয়াতে আমি এমন কার্যে প্রবৃত্ত হইয়াছি। বড়দিদির অপরিসীম অত্যাচার আমি সহাস্যমুখে সহ্য করিতে পারিতাম যদি তুমি আমার মান অপমান সুখ দুঃখের প্রকৃত সাথী হইতে। তুমি তো একদিনের জন্য তাহা হও নাই। তুমি সর্বদাই সকলের কাছে আপনার মর্যাদা বজায় রাখিতে ব্যস্ত থাকিতে। কিন্তু এ কথা কখনো ভাবিয়াছ কি যে আমারও আত্মমর্যাদার জ্ঞান আছে এবং আমি আকাশ হইতে মাটিতে খসিয়া পড়ি নাই? মা বাপের কোলেই আমি জন্মিয়াছিলাম এবং তাহাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভক্তি তোমার পিতৃমাতৃভক্তি অপেক্ষা এক তিল কম নহে। যাহাদের কন্যাকে পত্নীপদ দিয়াছ, সেই আমার স্বর্গস্থ পিতামাতার অপমান যখন তোমার পুরুষের প্রাণ স্পর্শ করিতে পারিল না, তখন আমি বা তোমার পরিবারের কথা ভাবিব কেন? আমার গৃহত্যাগে তোমার পারিবারিক সম্মানে আঘাত লাগিবে, এই কথা ভাবিতে আজ আমার ক্রূর আনন্দ হইতেছে। নিজের জীবন বলি দিয়া আমি সকল অপমান অবহেলার চূড়ান্ত করিয়া যাইব। আমার দিক হইতে তোমাদের সমস্ত সুখ সম্মান সুবিধা অক্ষুণ্ণ রাখা চাই, অথচ আমার দিকটা তোমরা একেবারেই ভাবিবে না। এ কথাটা আমি সহ্য করতে পারি না। মানুষ মাটি বা পাথর নয় যে প্রয়োজন মতো তোমরা তাহা হইতে কিছু কাটিয়া লইবে, কিন্তু তাহাকে কিছুই ফিরাইয়া দিবে না। নারী দেহেও যে প্রাণ আছে তাহা তোমরা ভুলিয়াছ। নিজে নারী হইয়া আমি তো তাহা ভুলিতে পারি না। হিন্দু রমণী মুখ ফুটিয়া কখনো স্বামীকে ভালোবাসা জানায় না। স্বামী যদি নিজের সহৃদয়তা দ্বারা স্ত্রীর ভালোবাসা না বুঝেন, তবে স্ত্রীর সাধ্য নাই সে অনির্বচনীয় ভাব তাহাকে জোর করিয়া বুঝাইয়া দিবে। আমি তোমাকে ভালোবাসি, তা এখনও যে সে ভালোবাসার এক বিন্দু হ্রাস হইয়াছে এমন নহে। তবু আজ শেষ বিদায়ক্ষণে বাসি বলিয়া কোনো লাভ নাই, তাই বলিতেছি বাসিতাম। প্রতিদানহীন প্রচণ্ড প্রেম
দিবারাত্রি আগুনের মতো আমার মনের মধ্যে জ্বলিত। সে অসহ্য দহনে আমার ধৈর্য, স্থৈর্য, কর্তব্য, বুদ্ধি সব জ্বলিয়া গিয়াছে। আজ আমি আপনার বশে নাই। একদিন ছিল যখন দেবতার আসনে তোমাকে বসাইয়া আমার তৃপ্তি হইত না। আজ দেখিলাম তুমি সংসারের অপর সাধারণ 10 জনের মতোই। সমস্ত মলিনতা, পঙ্কিলতার বীজ তোমার মধ্যে সুপ্ত আছে, তাহা আমি বুঝিয়াছি। আমার দেবতার এই মলিন মূর্তি চোখে দেখিয়া আমার আর সংসারবাসের প্রবৃত্তি নাই। তোমাকে শ্রদ্ধা করিতে পারিব না। তোমার সঙ্গে মিলিয়া তোমার সংসার করিব কি করিয়া? তোমার সহিত পাছে কপটতা করিতে হয়, সেই ভয়ে তোমার জীবনের পথ হইতেই সরিয়া যাইতেছি। তুমি আবার বিবাহ করিবে নিশ্চয়, কিন্তু চিরবিদায়ের দিনে তোমাকে অনুরোধ করিতেছি, আর কাহাকেও এমন দুঃখ দিও না। আর উপার্জনক্ষম হইয়া বিবাহ করিও, তাহা হইলে বরদিদির বাক্যবান সহিতে হইবে না। আমাকে বিবাহ করিয়া অনেক সময় বরদিদির নিকটে অন্যায় কথা শুনিয়াছ, সে সকল হইতে তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তুমি নাকি দেশোদ্ধারের সংকল্প করিয়া কলেজ ত্যাগ করিয়াছ। এখন তুমি কি করিবে সে কথায় আমার আর প্রয়োজন নাই। তবে সংসারে আমার ন্যায় হতভাগিনীর সংখ্যা বিরল নহে। তাহাদের জন্য বলিতেছি, অত বড় দেশোদ্ধারের কথা না ভাবিয়া সেই অভাগিনীদের তাহাদের অন্ধকার জীবন হইতে উদ্ধার করিতে পারিলে দেশের মঙ্গল হয়। যদি নিজের হৃদয় দিয়া কখনো নারীর হৃদয় বুঝিবার চেষ্টা করো, তবে দেখিবে এই চিরলাঞ্ছিত নারী জাতি মনের মধ্যে কত গভীর গোপন দুঃখ বহন করিয়া হাসি মুখে সুব্যবস্থায় তোমাদের সংসার পরিচালনা করে। ঈশ্বর চরণে আমার প্রার্থনা, তিনি যেন একদিন তোমার অন্ধ চোখ খুলিয়া দেন। এখন তবে বিদায়। বৃথা আমার অনুসন্ধান করিও না। আমি বহু বহু দূর তীর্থে যাত্রা করিলাম। ইতি মালতী। বিস্ময় বিমূঢ় সত্যেন্দ্রের হাত হইতে পত্রখানা কাড়িয়া লইয়া মেজবউ এক নিঃশ্বাসে তাহা পাঠ করিয়া ফেলিয়া মেঝেতে লুটাইয়া পড়িল। তাহার বক্ষস্থল মথিত করিয়া একটি ক্ষুদ্র আহ্বান কম্পিত অধরে ফুটিয়া বাহির হইল। শচীন্দ্র বিজয়কুমারকে একটা অনাথ আশ্রমে ভর্তি করিয়া দিলেন। গৃহত্যাগিনী মালতীর নাম সে গৃহে আর উচ্চারিত হইল না। উমা তাহার অবিবাহিতা বয়স্থা পিতৃব্য কন্যার সহিত সত্যেন্দ্রের বিবাহ সম্বন্ধ স্থির করিলেন। পরবৎসর লক্ষ্মী শচীন্দ্রের সহিত নানা তীর্থ ভ্রমণ করিয়া ব্যর্থ হৃদয়ে গৃহে ফিরিয়া আসিল। সে এক বিপুল আশা বক্ষী লইয়া অসংখ্য তীর্থে তীর্থে ঘুরিয়াছিল, কিন্তু কাহারও সন্ধান মিলে নাই। অগত্যা কল্পনাতীত মর্মান্তিক কথাই তাহাকে বিশ্বাস করিয়া লইতে হইল। মালতীর নাম সে আর মুখে লইল না। শুধু একখানি পবিত্র সুন্দর মুখ চিরদিনের মতো তাহার হৃদয়ে আঁকা হইয়া রহিল। এতক্ষণ শুনলে শ্রী অমিয়া চৌধুরীর লেখা গল্প অনাদৃতা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।